কোথায় যেন একটা অনৈক্যের সুর আছে, একটা বিভাজন ইতিমধ্যে তৈরি হয়েছে। কি বাঘ আসিল বলতে কি বাঘ এসে যাবে? কিন্তু এই মুহূর্তে যদি আবার বলা হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, 1/11 শোনা যাবে, সেটা কিন্তু মানুষ বিভ্রান্ত। মানুষ ঘোষণাপত্র দেওয়া হলো, প্রধান উপদেষ্টা দিয়ে এলেন, সেদিন যাদের উল্লেখযোগ্য 5 জন নেতা তারা কিন্তু এখানে ছিলেন না। এটাও কিন্তু একটা আলোচনা খোরাক হয়েছে এবং মানুষ হতাশ হয়েছে। একটা সরকার যদি চায় সবই সম্ভব। আপনার রাষ্ট্রের যে পুরো পলিটিক্যাল সেটেলমেন্ট ওটাই ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকারটা, এটা কিন্তু পুরো এনজিও ভিত্তিক একটা সরকার। খায়রুল আনোয়ার, আপনার কাছে জানতে চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর বলা যায় যে দায়িত্ব নেবার পর পরিপূর্ণ হয়েছে। সামনে কিন্তু নির্বাচনের জন্য একটি সময় বা মাস তো আমরা জানি সরকারের পক্ষ থেকে যে ফেব্রুয়ারির 26, সেই নির্বাচন ঘিরে এবং এই 1 বছরে এই সরকারকে আপনি কেমন দেখলেন? এই নির্বাচনের তরি পর্যন্ত কি চ্যালেঞ্জ আসলে মোটা থেকে বাংলাদেশের সামনে এই মুহূর্তে রয়েছে? আচ্ছা, তাহলে একটু পিছনের দিকে যেতে হবে। আমরা যদি এবছরের এই জুলাই আগস্ট 24-এর আমরা যদি পিছনের দিকে যাই, সেটাকে চিন্তা করলে যে একটু কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সে দেশ কাঁপানো যে অভ্যুত্থানটা হয়ে গেছে, রক্ত ঝরানো যে অভ্যুত্থান, তা এই বছরের পটভূমিতে দাঁড়ালে কিন্তু একটু ফিকে মনে হয় আর কি। কোথায় যেন একটা অনৈক্যের সুর আছে, একটা বিভাজন ইতিমধ্যে তৈরি হয়েছে। সেটা হয়তো নির্বাচনকে সামনে রেখে হয়েছে। যে প্রত্যাশা আমাদের এই ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন যারা, তারা জীবনকে বাজি রেখে তারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তারা দল গঠন করেছেন, কিন্তু সেই দল গঠনের ক্ষেত্রে বা সব কিছু মিলে এক ধরনের বিভ্রান্তি আছে। আবার রাজনৈতিক দলগুলোও নির্বাচন যতই কাছে আসছে ততই তারা কিন্তু বিভিন্নভাবে বিভাজিত হয়ে যাচ্ছে। আর সরকার, এটা ঠিক যে তারা নির্বাচন তারিখ ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টা গতকাল এবং আজকেও মালয়েশিয়া বিভিন্ন বক্তৃতায় কিন্তু বলছেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত এবং সেটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে চান নির্বাচন বলছেন এবং দায়িত্ব হস্তান্তরের কথা বলছেন। পর্যন্ত গেছেন উনি, যেখানে এটা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল, জল্পনা কল্পনা ছিল, যে বিভিন্ন রকম বলা হচ্ছিল যে সরকার একটা অংশ, ডিপ স্টেট, সরকারের ভিতরে সরকার তার নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। এবং একটু উদ্বেগের জিনিস, আপনি যদি একটু এই পয়েন্টটা আপনার চোখে পড়েছে কিনা, যে এখনকার প্রেক্ষাপটে অনেকেই বলছেন যে আমরা আরেকটা 1/11-এর মতো ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি কিনা, সেই আশঙ্কাও করছেন। সেই আশঙ্কা করছেন। এখন এটা হতে পারে, ঠিক বোঝা যাচ্ছে না, এটা আমাদেরকে শুধু দেখতে হবে। কারণ এর আগে উপদেষ্টা পরিষদের একজন সদস্য কিন্তু বলেছিলেন যে 1/11 পদধ্বনি শুনতে পাচ্ছি। কালকে আবার যে নেতৃত্বের একজন ছিলেন, উনি উপদেষ্টা ছিলেন, উনিও বলেছেন যে একটা আশঙ্কা করা হচ্ছে আর কি। তাহলে এটা কি শেষ পর্যন্ত কি বাঘ আসিল বলতে কি বাঘ এসে যাবে? সেটা কিন্তু মানুষ চায় না। মানুষ চায় যে এই 15 বছর বা 3টা নির্বাচন যে গেল, যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, নির্বাচন আপনাকে পুরো গণতন্ত্র এনে দিবে তা না, কিন্তু আপনার বিকল্প কি? আপনাকে তো নির্বাচনে যেতেই হবে। যত বিলম্ব হবে ততই আপনার সমস্যা বাড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, অর্থনীতি বলেন, একটা নির্বাচিত সরকার থাকলে সেই জিনিসটা সে তার মতো করে করবে। এখন আমার মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস বিলম্বিত হয়েছে। এই যে তারিখটা ঘোষণা করলেন এবছরের বর্ষপূর্তি যে পতনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এনে বললে, তারপরে তো নির্বাচন কমিশন তোড়জোড় শুরু করেছে। লক্ষ্য করবেন যে নির্বাচন কমিশন কিন্তু একের পর এক বৈঠক করে যাচ্ছে, কিন্তু তারা বিভিন্ন রকম অধ্যাদেশ চূড়ান্ত করছে, সেটা তারা পাঠাবে আইন মন্ত্রণালয়ে। আপনি দেখেছেন ইতিমধ্যে যে কিছু বিধিবিধান তারা তৈরি করছে এবং বেশ একটা নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি আবার বলা হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, 1/11 শোনা যাবে, সেটা কিন্তু মানুষ বিভ্রান্ত। মানুষ কিন্তু এটা আশা করে না। মানুষ, কারণ 54 বছর, আপনি একটা জিনিস দেখেন যে আমাদের দুর্ভাগ্য বলবো কিনা জানি না, যে 54 বছর হয়ে গেছে আমাদের। কিন্তু এর আগেও যে একটা আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন 9 বছরের, তখনও কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলা 91-তে শুরু হলো, সেটা ছিল কিছুদিন, কিন্তু স্থায়ী রূপ পায়নি। আমাদের গণতন্ত্র কিন্তু টেকসই হয় না। কিন্তু আবার যদি আমরা সেই চোরাবালিতে হারিয়ে যাই, তাহলে কিন্তু পুরা দেশের মানুষই সাফার করবে। আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে, যেহেতু নির্বাচনের সামনে রেখে প্রত্যেকটা দল তাদের নিজস্ব এজেন্ডা আছে, তাদের নিজস্ব ইশতেহার আছে, সবাই হয়তো ক্ষমতায় যেতে চায়, কিন্তু মিনিমাম কিছু ইস্যুতে তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। যে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ঐক্যটা কোথায় আজকে, আমার মনে হয় একটা বিভাজন তৈরি হয়ে গেছে। কিন্তু ন্যূনতম কিছু বিষয়ে তাদের ভিতরে একটা ঐক্য থাকা দরকার, যাতে নির্বাচনটা ভালোভাবে হতে পারে, একটা নির্বাচিত সরকার যেতে পারে, একটা ভালো বিরোধী দল আসুক, পার্লামেন্ট ফাংশন করুক, দেশের মানুষ দেশের মানুষ কিন্তু আসলে স্বস্তি চায়। হ্যাঁ, সেখানে দেশের মানুষ কিন্তু রাষ্ট্র থেকে, সরকার থেকে সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কিছু আশা করে না। তারা চায় একটা জনজীবনের নিরাপত্তা, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ থেকে, এটুকুই চায় আর কি। সেটা তো আসলে নিশ্চিত হওয়া দরকার।
নতুন যে রাজনৈতিক দল 5 মাসের কিছু সময় বেশি তাদের বয়স, এনসিপির কথাই আমি বলছি, তারা বলছে যে জুলাই সনদে এক বিন্দু তারা ছাড় দেবে না। কালকে দলটির একজন নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে কোট করছি তাকে, যে নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আশঙ্কার কথা বলছেন তিনি বলছেন যে এই যে এত মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই গণঅভ্যুত্থান পেলাম, সংস্কার না করলে তারা আসলে নির্বাচন হতে দিবেন না। এটি আসলে কি বার্তা দেয়? এটি বার্তা দেয় কি এটা জানি না ঠিক, তারা কি বলে, তাদের মনের কথা কি বলে কি, এটা তো অনেক সব বোঝা মুশকিল। যেমন যে অনুষ্ঠান আপনারা দেখেছেন যে যেখানে ঘোষণাপত্র দেওয়া হলো, প্রধান উপদেষ্টা দিয়েলেন, সেদিন যাদের উল্লেখযোগ্য 5 জন নেতা তারা কিন্তু এখানে ছিলেন না। এটাও কিন্তু একটা আলোচনা খোরাক হয়েছে এবং মানুষ হতাশ হয়েছে। যেরকম একটা অনুষ্ঠান তাদের জন্য, তো তারাই তো নেতৃত্বে ছিলেন, তারা অনুষ্ঠানে ছিলেন না। এখন আবার নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, এখন আবার এই বার্তা, আমার মনে হয় এটা হতে পারে এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য। আবার তারা যে কথা বলে সেগুলো কিন্তু শেষ পর্যন্ত তারা সেই অবস্থান ধরে রাখতে পারে না। তারা কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অপসারণ চেয়েছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি, এবং অনেক বিষয় তারা বলেন কিন্তু শেষ পর্যন্ত তারা স্টিক করেন না। এখন এটা দেখতে হবে। আর সনদ যদি আপনি বলেন, সনদকে একটা পর্যায়ে কিছু সবাইকে ছাড় দিতে হবে। যেমন বড় দল এখন এই মুহূর্তে মাঠে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। তারা কিন্তু অনেক বিষয়ে তারা ছাড় দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তারা আবার অবশ্য তাদের নিজস্ব অবস্থান তাদের আছে, তাদের নিজস্ব রাজনীতি চিন্তা করে। এবং আমার মনে হয় এটা আবার মেয়াদও বাড়িয়েছে। আপনি দেখছেন প্রজ্ঞাপন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের, যেটা সেটার মেয়াদ বাড়ানো হয়েছে। তো এটা আমার মনে হয় এই মাসের ভিতরে একটা কিছু দাঁড়াবে, হয়তো ছাড় দিয়ে। আমার মনে হয় না যে এটা খারাপ কিছু হবে, এবং সবাই মিলে হয়তো একটা সমঝোতার ভিতরে আসবে আমার মনে হয়। সেক্ষেত্রে সব দলকে কিছু না কিছু ছাড় দিতে হবে। বড় দল হিসেবে বিএনপিকে, জামাত, এনসিপি, তারা নতুন নেতৃত্ব, নতুন দল, তারাও হয়তো কিছু ছাড় দেবে। এখন হয়তো হতে পারে কি দর কষাকষির জন্য, একটু বার্গেনিং পয়েন্ট থেকে তারা হয় কথাগুলো বলে থাকতে পারে, এক ধরনের প্রেশার সৃষ্টি করার জন্য। ডক্টর আজাদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই 1 বছর সরকারকে আপনি কেমন দেখলেন? চ্যালেঞ্জ তো নিশ্চয়ই ছিল। রমজানে আমরা দেখলাম নিত্যপণ্যের দাম সরকার একদমই নাগালের মধ্যে আনতে পেরেছে, মানুষের জীবনে স্বস্তি এসেছিল। খায়রুল আনোয়ার বলছিলেন যে মানুষ কিন্তু স্বস্তি চায়, স্বস্তি দিতে পারলো কতটা সরকার? এই দেশটা জন্মের পর থেকেই বারবার সাধারণ জনগণ রাজনৈতিক নেতৃত্বের কভারে এসে আপনার মনে করেন ঐক্যবদ্ধ হয়েছে, জীবন দিয়েছে। কোনো নেতা কিন্তু জীবন দেয় নাই, জীবন দিয়েছে ছাত্র জনতা এবং একদম খেটে খাওয়া মানুষ। উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে তারা ভালোভাবে থাকে, তারা যে পণ্যটা উৎপাদন করছে সেটা যেন ন্যায্য দাম পায়, এবং বাজার থেকে সে যেন তার পকেটে যে টাকা আছে ওই টাকা দিয়ে যেন সে বাজার করে বাসায় এসে ঠিক মতো খেতে পারে। আপনি দেখেন, একটা সরকার যদি চায় সবই সম্ভব, কারণ সরকারের সমস্ত রাষ্ট্র কাঠামোর যে অংশটা, এটা পুরোটাই কিন্তু যদি সরকার চিন্তা করে যে আমি আমার জনগণের জন্য করব, সেটাও সম্ভব। সেটা কিন্তু বিএনপি দেখিয়ে দিয়েছে। 91 থেকে 96 বিএনপির যদি আপনি প্রশাসনিক সেট আপ দেখেন, তখনকার যে মানুষের এত কিন্তু আশা আকাঙ্ক্ষার মধ্যে ফারাক ছিল না। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত দেখেন, হ্যাঁ রাজনৈতিক কিছু আপনার ছিল, আপনার ধরেন কেওটিক সিচুয়েশন ছিল, কিন্তু দ্রব্যমূল্য, মানুষের ক্রয় ক্ষমতা, আইন শৃঙ্খলা সব কিছুই কিন্তু মানুষের একটা আপনার কি বলবো একটা ন্যায্যতার মধ্যে ছিল। কিন্তু গত 15 বছর বা 15.5 বছরে বাংলাদেশে এমন একটা মানে আপনার দানবীয় স্টেট আপনার পতিত পলাতক শেখ হাসিনা করে গেছিল, যেখানে আপনার রাষ্ট্রের যে পুরা পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংস করার ফলে যে ধ্বংসের ভিতর থেকে যে আপনার আরেকটা প্রজন্ম বেরিয়ে এসছে, সেই প্রজন্ম আমরা তাদের উপর কত টাকা ভরসা করতে পারি সেটা একটা দেখার বিষয়। আর বর্তমান যে আপনার সরকার, যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকারটা, এটা কিন্তু পুরো এনজিও ভিত্তিক একটা সরকার। এটা সবাই বলতেছে, পত্রিকা বলে, আপনার মিডিয়া পাড়ায় বলে। এখন তাদের যে সাংগঠনিক কাঠামো বা তাদের যে আপনার রাষ্ট্রের মানে তারা কোনো জায়গায় স্থির না আসলে। একবার বিচার নিয়ে আসতেছে, একবার সংস্কার নিয়ে আসতেছে, একবার এনসিপি যদি ধাক্কা দেয় ওই দিকে চলে যাচ্ছে। মাঠে যদি আজকে দেখেন প্রেস ক্লাবে আপনার হাজার হাজার আপনার শিক্ষক আপনার মনে করেন রাজপথে নেমে গেছে। এবং গত আপনার এই না, কিন্তু ডক্টর আজাদ, আমি যদি বলি যে এই 12 মাসে সকল দাবি দেওয়া সম্মুখীন বা সমাধানের দায়িত্ব কি অন্তর্বর্তীকালীন সরকারের? ডেফিনেটলি না,
ডেফিনেটলি না, কারণ হলো তারা আসলে তাদের উচিত ছিল একটা স্ট্রেট কাট নির্বাচন দিয়ে আপনার, যেটা এখন ইউনূস সাহেব আপনার মালয়েশিয়াতে বলছে, ওই রকম ক্ষমতা হস্তান্তর করা। যেহেতু আপনার কি বলে একটা আপনার ধরেন একটা পলিটিক্যাল পার্টি এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে আপনার প্যাড থেকে বেরিয়ে আসছে, তাদের আপনার সেটেলমেন্ট হওয়া বা তাদের গ্রহণযোগ্যতা কতটা বাড়বে কতটা কমবে এইটার উপর ডিফাইন করে যদি উনি ওনার রুট ম্যাপ সেট করে, তাহলে এই ধরনের অশান্তি, তারপরে আপনার আশঙ্কা প্রত্যাশা এর মধ্যে একটা বিরাট বড় গ্যাপ থেকেই যাবে। যার দরুন কিন্তু আজকে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চিন্তা করেন বা অন্যান্য যে মব যে আপনার যে ভায়োলেন্সগুলো হচ্ছে, এগুলো কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন রংপুরে গতকাল যে ঘটনাটা ঘটলো, তারপরে আপনার রংপুর মাগুরাতে কি ঘটলো, নারায়ণগঞ্জে কি ঘটলো, ঢাকার আপনার যে হসপিটালের যে আপনার গাড়ির ভিতরে কি ঘটনা ঘটলো,